ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি আমাদের সকলের প্রিয় এবং সবার কাছে গ্রহণযোগ্য। তিনি যে বক্তব্যগুলো জাতির উদ্দেশ্যে দিয়েছেন সেই বক্তব্যগুলো মানুষ গ্রহণ করেছে, কিন্তু তিনি আরেকটি বিষয় নিয়ে আসলে এক ধরনের ধোঁয়াশা রেখে দিয়েছেন। সেটি হলো রোডম্যাপ বা এই সরকারের পরিকল্পনা। এই সরকার আসলে কি করতে চায়, তার রূপরেখাটা কি, তার প্ল্যানটা কি, সেটি আসলে প্রকাশ করা দরকার। কিন্তু তিনি কয়েকটি বক্তব্য দিলেন, কোথাও তিনি এই রোডম্যাপের ঘোষণা দিলেন না। তিনি স্পষ্টভাবে কিছুই বলছেন না আসলে কি করতে চান। তিনি যেহেতু আমেরিকার সাথে তার খুব ভালো সম্পর্ক, বা পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ট্যুর করেছেন, বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন এবং আন্তর্জাতিক যে বিশ্ব সেই রাজনীতি সম্পর্কে তিনি জানেন। পরিকল্পনাবিহীন কোনো সরকার চলতে পারে না। কোনো সরকারের প্ল্যান ছাড়া বা রূপরেখা ছাড়া সেই সরকার কোনোভাবেই চলতে পারে না। বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সকলের সরকার। আমরা দাবি করছি যে এই সরকার আমাদের গণ অভ্যুত্থানের সরকার, আমাদের আন্দোলনের সরকার। কিন্তু এই সরকার যদি কোনো প্ল্যান না দেয়, কোনো পরিকল্পনা না দেয়, যদি কোনো রূপরেখা প্রকাশ না করে, তাহলে তো ধোঁয়াশা সৃষ্টি হবে। যে কারণেই রাজনৈতিক দলগুলো তার বক্তব্য গ্রহণ করতে পারছে না। তিনি মিষ্টি কথা বলছেন, অনেক গুছিয়ে কথা বলছেন, অনেক স্মার্টলি কথা বলছেন। তিনি কোনো সামনে কোনো লিখিত বক্তব্য রাখছেন না। তিনি তার আবেগ থেকে, তার বিবেক থেকে, তার মেধা থেকে তিনি বক্তব্য দিচ্ছেন। এটি খুবই চমৎকার। এর আগে আমরা দেখেছি যে এ ধরনের সরকার প্রধান কখনোই আসেনি, যিনি আসলে এত চমৎকারভাবে কথা বলেন, মানুষকে মুগ্ধ করেন এবং মানুষ তার বক্তব্য গ্রহণ করে। কিন্তু আপনি যতই মিষ্টি কথা বলেন, কিন্তু আপনি যদি পরিকল্পনা প্রকাশ না করেন, তাহলে ওই গল্প বলিয়ে মানুষকে খুব বেশি দিন আসলে ঘুম পাড়ানো যায় না। মানুষকে কিছু দিতে হবে, কি করতে চান বলতে হবে। অন্যথায় মিষ্টি কথাও একসময় কিন্তু তিক্ত হয়ে যায় বা মানুষকে কষ্ট দেয়, মানুষকে ধোঁয়াশার মধ্যে ফেলে। আরেকটি বিষয় হলো, সেটি হলো যে ডক্টর ইউনূস স্যার তিনি আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমরা সর্বোচ্চ 4 বছরের বেশি আমরা থাকবো না। দেখেন, এর আগে সেনাপ্রধান তিনি বললেন যে এই সরকারকে আমরা 1.5 বছর মানে 18 মাস আমরা সমর্থন দিব বা সহযোগিতা করব। এখন যদি ডক্টর ইউনূস স্যার 4 বছর থাকতে চান, তাহলে তো সেনাপ্রধান বলেছেন যে তিনি 1.5 বছর সমর্থন দিবেন, সহযোগিতা করবেন, বাকি 2.5 বছর কে তাকে সহযোগিতা করবে? রাজনৈতিক দলগুলো সেনাপ্রধানের বক্তব্যকে কেন্দ্র করে কোনো সমালোচনা করেনি। মৌনসম্মতি, চুপ থাকা মানে কি? মৌনসম্মতি দিয়েছে। সেই জায়গায় এখন যদি আবার ডক্টর ইউনূস স্যার মনে করেন যে তিনি 4 বছর থাকবেন, সেটি জনগণ কোনোভাবেই মানবে না, রাজনৈতিক দলগুলো মানবে না। কারণ কি? কারণ এই সরকারের 3 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, 100 দিন অতিবাহিত হয়েছে। অর্জনটা কি? ব্যর্থতা এবং ব্যর্থতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আলুর কেজি কত? 400 টাকা। এটি তো আসলে মানা যায় না। নতুন আলু এবং পুরাতন আলু 80 টাকা। প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। বাজারে যান আপনি, আগুন মানে ধরা যায় না কোনো সবজি। মাছের দাম বেড়েছে, মাংসের দাম বেড়েছে, দেশি মুরগির দাম বেড়েছে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে। মানুষ এখন যেটি বলছে, বা যারা বিক্রেতা এবং ক্রেতা সবাই কিন্তু বলছে যে ইতিহাসের সর্বোচ্চ মূল্য। এটি কেন? যদি ডক্টর ইউনূস স্যার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেন, তাহলে মানুষ এই কথাগুলো বলতো না। কিন্তু যেহেতু তিনি পারছেন না, যেহেতু তিনি আসলে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারেননি, তার কথা সচিবালয়ের কর্মকর্তারা শুনছেন না, পুলিশ শুনছেন না, তার কথা আপনার অন্যান্য যে সরকারি কর্মকর্তা তারা শুনছেন না, কেউ বলতে গেলে তার কথা শুনছেন না। কারণ কি? কারণ এই যে 15-16 বছরের যে জঞ্জাল, আওয়ামী লীগের যে সুবিধাভোগীরা, তারা তো সব জায়গায় তাদের জয় জয়কার। এই যে ডিসি থেকে এসপি, সমস্ত জায়গায় পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সচিবালয়ে রদ বদল হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো বদল হয়নি। হাত বদল হয়েছে। এই হাত সরে এখানে এসেছে, রংপুরের ডিসি দিনাজপুরে, বা দিনাজপুরের ডিসি ঢাকায়। এই হচ্ছে পরিবর্তন। তো এর মাধ্যমে কি হলো? আওয়ামী লীগের সুবিধাভোগীরা আরো বেশি সুবিধা পেয়েছে, আর যারা বঞ্চিত ছিল সেই বঞ্চিতরা আরো বেশি শোষণের শিকার হয়েছে। তো এই হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তন দেখার জন্য বা এই পরিবর্তনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন করেছি এমন একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্র আমার আপনার জন্য নিরাপদ,
যে রাষ্ট্রে গণতন্ত্র থাকবে, যে রাষ্ট্রে ন্যায় বিচার থাকবে, যে রাষ্ট্রে আমার আপনার নিরাপত্তা থাকবে, যে রাষ্ট্রে মানুষের অধিকার এবং মর্যাদা থাকবে, কিন্তু আছে এখনো পর্যন্ত তার ধারে কাছেও আমরা যেতে পারি না। আমি বলছি না যে ডক্টর ইউনূস স্যার ব্যর্থ হয়েছে, কিন্তু যেভাবে অ্যাকশন গ্রহণ করা দরকার ছিল, যেভাবে কঠোর হওয়া দরকার ছিল, যেভাবে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল, সেটি করেছে? করে নাই। আওয়ামী লীগের মিনিমাম, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগ, গুন্ডালীগ, যত লীগ আছে সব মিলে 1 লাখ মিনিমাম গ্রেপ্তার হওয়া দরকার ছিল, করে নাই তো। 28 অক্টোবর 2024 সালে দেখেন, তখন ওই 28 অক্টোবরের পরে মোটামুটি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ যারা ভিন্ন মতে রাজনীতি করে 30,000 নেতাকর্মীকে চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী লীগ গ্রেপ্তার করলো। অভিযোগটা কি? অভিযোগটা হলো যে একজন পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু বিএনপির যে 2জন হত্যাকাণ্ডের শিকার হলো সেটি নিয়ে কোনো আলোচনা নাই। তো একজন পুলিশ হত্যার পরে যদি এইভাবে 30,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়, তাহলে এই 1500 বা 2000 যাই বলেন না কেন, সংখ্যাটা এরকমই হবে। এই যে শহীদ, তাহলে প্রতিজনের জন্য আপনি 30,000 ধরেন, তাহলে কত হয় সংখ্যাটা কত হয়? তো আমি ধরে নিলাম যে ঠিক আছে, এত ধরার দরকার নেই, কিন্তু মিনিমাম তো 1000 ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগ, গুন্ডালীগ, যত লীগ আছে আপনি তো 1 লাখ মিনিমাম ধরবেন। তো 1 লাখ তো ধরেন নাই। আপনি যদি মনে করেন যে কারাগারে ধারণ ক্ষমতা নাই, তাহলে নতুন একটি কারাগার তৈরি করেন, বা কোনো একটি প্রতিষ্ঠান খালি করে ওইটা কারাগার বানাই ফেলেন। করছেন না কেন? কেন ধরছেন না? আওয়ামী লীগের সাথে আঘাত করছেন। আজকে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে বিএনপি তো রায় দিয়ে দিয়েছে, বিএনপি বড় একটি দল, তাদেরকে আমরা ইগনোর করতে পারি না। তো আপনি বিএনপিকে যদি ইগনোর করতে না পারেন, বিএনপি রোডম্যাপ চাই, প্রকাশ কেন করছেন না? আপনি বলছেন যে বিএনপি চেয়েছে, এই কারণে আমরা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসুক, আপনাদের আপত্তি নাই। বিএনপি চেয়েছে, এই কারণে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না। আপনারা যদি বিএনপিকে এতই গুরুত্ব দেন, তাহলে রোডম্যাপটা প্রকাশ করে দেন না কেন? করছেন না কেন? মূলত আমার কাছে যেটি মনে হয় যে বিএনপির কাঁধের উপর ভর করে, বা জামাত বা গণ অধিকার পরিষদের কাঁধের উপর ভর করে, বা তাদের ঘাড়ে বন্দুক রেখে এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। এখন বিএনপির মহাসচিব তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, সেটি হলো যে আমরা দলকে নিষিদ্ধ করার কে? জনগণ সিদ্ধান্ত নিবে। তো জনগণ তো 5 আগস্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে রায় দিয়েছে যে বাংলাদেশে এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। যদি পারত তাহলে তো পতন হইতো না। যেহেতু তাদের পতন হয়েছে, এবং সেই পতন নির্মম পতন, সেই পতন ইতিহাসে আর কখনোই কোনো সরকারের হয়নি। সুতরাং যেহেতু জনগণ রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তো কিসের নির্বাচন? আওয়ামী লীগ বিচার হওয়ার আগে, গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে পারবে না এবং নির্বাচনে অংশ নিতে পারবে না। কথা স্পষ্ট, এবং এই কথা আরো বেশি স্পষ্ট করেছে ছাত্ররা এবং এদেশের জনগণ। আজকে আমাদের শ্রমিক অধিকার পরিষদের একটি প্রোগ্রাম ছিল, সেখানে শ্রমিকরা ছিল। আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি যে আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত? তারা সবাই হাত উঁচু করে দেখিয়েছে। আমি যেখানে যেখানে গিয়েছি, আমাদের যতগুলো সমাবেশ হয়েছে, আমি প্রায় অধিকাংশ সমাবেশে আমি জিজ্ঞেস করেছি আপনারা রায় দেন, আপনারা বলেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত? সবাই হাত উঁচু করে দেখিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গণহত্যার পরে কোনোভাবেই একটি দল রাজনীতি করতে পারে না, কোনোভাবেই পারে না, কোনোভাবেই ওই ব্যানার থাকতে পারে না। দেখেন 71-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের জাসদে 30,000 নেতাকর্মীকে গুলি করে, কুপিয়ে, বিভিন্নভাবে গণহত্যার ঘটনা কিন্তু ঘটেছে শেখ মুজিবের নির্দেশনায়। ঘটনায় ঘটছে তো। ঠিক একইভাবে তার কন্যা নির্দেশনায় এই যে 1500 শহীদ বা 2000 শহীদ এবং 30,000 তারা আহত হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ তারা কিন্তু 2 বার গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগকে শেখ মুজিব নিজেই বিলুপ্ত করেছিল বাকশাল গঠন করার মাধ্যমে। তো আমি মনে করি এইবার জনগণের উচিত এই গণহত্যার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সেই দাবি তো আছে, জনগণ চায়। ডক্টর ইউনূস স্যার বলেছেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এবং জনগণ সমর্থন দিয়েছে। তো সেই ছাত্ররা এখন তো আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে, যারা আপনাকে নিয়োগ দিয়েছে। তো আপনি চান না কেন? আপনি বিএনপির ঘাড়ে আপনি বন্দুক রাখছেন, আপনি জামাতের ঘাড়ে বন্দুক রাখছেন, বলছেন যে তারা চায় না বলে আপনিও চান না। মূলত ডক্টর ইউনূস নিজেই আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। সুতরাং ওই কিভাবে একটি পথ আবিষ্কার করা যায় ওই জায়গা থেকে আপনার বের হয়ে আসা, সেই জন্য তিনি আজকে এই ধরনের বক্তব্য দিয়েছেন কিনা সেটি নিয়ে আমাদের আসলে তদন্ত বা খতিয়ে দেখা দরকার। আমরা অবশ্যই ইউনূস স্যারকে ভালোবাসি, পছন্দ করি,
কিন্তু আওয়ামী লীগকে ন্যূনতম স্পেস দিলে আমরা সেটি মানব না, জাতীয় পার্টিকে ন্যূনতম স্পেস দিলে আমরা সেটি মানব না। আমরা স্পষ্টভাবে আমরা বলে এসেছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে এবং 14 দলের দশক তাদেরকে কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না। আমরা স্পষ্টভাবে তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে রোডম্যাপ প্রকাশ করতে হবে, কিন্তু আমাদের কথা তো গুরুত্ব দিচ্ছে না। এই যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো 5 জন, তাদের সাথে আলোচনা করবো, কোনো দলের সাথে আলোচনা করে নাই। এবং এখানে দেখেন যে এই উপদেষ্টা পরিষদে 13 জন চট্টগ্রামের, বাংলাদেশে আর বিভাগ নাই। এবং এইখানে যারা আছে অধিকাংশই এনজিও সেক্টরে তাদের অভিজ্ঞতা রয়েছে, আর কোনো সেক্টর নাই। আমলাদেরকে বসাইলেন, 11 দশকদেরকে বসাইলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করছে, যারা মুজিববাদী তাদেরকে বসাইলেন। তা বিপ্লবীরা কোথায়? 3 জন ছাত্র উপদেষ্টা ব্যতীত এবং ডক্টর আসিফ স্যার, এই যে কয়েকজন ব্যতীত, আর বিপ্লবী কোথায়? প্রত্যেকের স্টেক আপনি নিশ্চিত করবেন না, তাহলে কিসের বিপ্লবী সরকার? এই সরকার তো কোনো বিপ্লবী সরকার হয়নি। এই সরকার সংবিধান মেনে শপথ নিয়েছে। যে উপদেষ্টা, তিনি উপদেষ্টা তখন হননি, তিনি বলছেন যে 5 আগস্টের পরেই সংবিধান অকার্যকর হয়ে পড়েছে। তার মানে কি? তার মানে রাষ্ট্রপতি অবৈধ। সংবিধান অকার্যকর হওয়া মানে রাষ্ট্রপতি অবৈধ। তিনি আবার পরবর্তীতে ওই সংবিধান মেনে ওই অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন। এই যে রাষ্ট্র চলছে এইভাবে, এই যে উপদেষ্টা পরিষদ চলছে এইভাবে, এবং উপদেষ্টা পরিষদ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। সুতরাং এই সরকার যদি আসলেই রাষ্ট্র সংস্কার করতে চায়, সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার দরকার। বিপ্লবী চেতনার মানুষ ছাড়া কোনোভাবেই একটি রাষ্ট্র গণঅভ্যুত্থানের পরে সঠিকভাবে পরিচালিত হতে পারে না। এখানে প্রত্যেকের স্টেক নিশ্চিত করতে হবে। গণ অধিকার পরিষদের স্টেক কোথায়? 18 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি, সফল হয়েছি। সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে তো গণঅভ্যুত্থান। আমরা রক্ত দিলাম, জীবন দিলাম, জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হলাম। তাহলে গণ অধিকার পরিষদের স্টেক কোথায়? গণ অধিকার পরিষদকে তো কোনো কাজেই সম্পৃক্ত করা হচ্ছে না। গণ অধিকার পরিষদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হচ্ছে না। ঠিক একইভাবে বিএনপির স্টেক কোথায়? জামাতের স্টেক কোথায়? গণতন্ত্র মঞ্চের স্টেক কোথায়? ইসলামিক দলগুলোর স্টেক কোথায়? এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভূমিকা, তাদের স্টেক কোথায়? তাদের উপদেষ্টা কোথায়? এই আন্দোলনে 7 কলেজের যে ভূমিকা, ঢাবি অধিভুক্ত, তাদের ভূমিকা কোথায়? তাদের স্টেক কোথায়? তাদের স্টেকটা কোথায়? তাদের ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি। এবং এই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের যে ভূমিকা, হেফাজতের যে ভূমিকা, তাদের স্টেক কোথায়? শুধুমাত্র আপনি যদি মনে করেন যে ছাত্রদেরকে 3 জন নিলাম, আর বাকিরা যারা সুশীল, যারা বুদ্ধিজীবী, যারা আমলা, যারা শেখ মুজিববাদী, তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করলাম আর রাষ্ট্র সংস্কার হয়ে গেল, কোনোভাবেই সম্ভবপর নয়। বরং যাদের স্টেক ছিল প্রত্যেককে নিয়ে বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল, সেটি কিন্তু এই সরকার করে নাই। যে কারণে আমরা দাবি করছি যে রাষ্ট্র সংস্কারের আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে।